আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। হাসিনার জীবনধারা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত ও শুভেচ্ছা জানাই। আজকে তোমাদের সামনে অতৃপ্ত আত্মার দ্বিতীয় পর্ব পড়ে শোনাব। লিখেছেন কৃষ্ণা দাস সেন। তাহলে বন্ধুরা, তোমাদের সামনে দ্বিতীয় পর্বটা পড়ে শোনাচ্ছি। গল্পের নাম অতৃপ্ত আত্মা। তবে দুঃখ তার একেবারেই হয়নি, কারণ সে এখন মজেছে রোশনির প্রেমে। সে উপায় খুঁজছিল বউয়ের হাত থেকে রেহাই পাবে কি করে, কিন্তু এভাবে ঘরের মধ্যে দিব্যা মরে গেলে দায়টা তো তার ঘাড়েই চাপবে। তাহলে তো রোশনির সঙ্গে তার সব মহব্বত কেটে যাবে, তার নিজের জীবনও মাটি হয়ে যাবে। ভয়ে তার সারা শরীর কেঁপে উঠল। সে তখন নিজেকে স্থির করে ঠান্ডা মাথায় ভাবতে বসলো। এবার একটা সিদ্ধান্ত নিয়ে নিল, কেননা এখন তার শয়তানি বুদ্ধি জেগে উঠেছে। শরীরে মনে এবার জোর পেয়ে গেল। সে একটা বস্তা জোগাড় করে দিব্যাকে তার মধ্যে ভরে মুখটা ভালো করে দড়ি দিয়ে বেঁধে নিল। রাত হয়ে গেছে, তাই সব ফ্ল্যাট এবং রাস্তাঘাট নির্জন। সে নিজের টয়েটো গাড়িটা বের করে তার ডিকিতে বস্তাটা ভরে দিয়ে গাড়ি ছুটিয়ে দিল উন্মাদের মতো। গাড়ি ছুটে চলেছে। মনীষ নিজেই জানে না কোথায় সে যাচ্ছে। শুধু এই বস্তাটাকে বাড়ি থেকে অনেক দূরে কোথাও ফেলে দিতে হবে, এটাই তার মাথায় ঘুরছে। বেশ খানিকক্ষণ এদিক ওদিক এলোমেলো ঘোরার পর হঠাৎ কানের কাছে ফিস ফিস আওয়াজ শুনল। দীপার গলা। আমরা কোথায় যাচ্ছি গো? গঙ্গার ধারে হাওয়া খেতে। তারপর আদুরে গলায় বলল, কত দিন না কত বছর গঙ্গার ধারে যাইনি বলো তো? তোমাকে বললেও তুমি শোনোনি। তা হ্যাঁ গো, আজ তো আমি গঙ্গার ধারে যাব বলিনি। তবে কেন নিয়ে যাচ্ছ? তবে কি একটু একটু ভালোবাসছো আমায়? বলো বলো, বলে স্বামীর কাঁধ ধরে মৃদু ঝাঁকুনি দিতে লাগলো। মনীষ ঘাড় শক্ত করে কুলকুল করে ঘামতে লাগলো। নিজেই বুঝতে পারছে না কি হচ্ছে এটা। তার নাভ ঠিক রাখতে না পেরে সে চেঁচিয়ে উঠল, কে তুমি? সরে যাও, সরে যাও। বলতে বলতে ঘ্যাচ করে ব্রেক কষে গেল আপনা থেকে। এ কি? বলে চেঁচিয়ে উঠল মনীষ। নিজের হাত দুটো উল্টে পাল্টে দেখছে। মুখে বিড়বিড় করল, আমি তো ব্রেক কষিনি। তবে গাড়িটা বন্ধ হয়ে গেল কি করে? কেই বা কানের কাছে এত কথা বলছিল? দিব্যা? সে তো মরেই গেছে। দিব্যাকে তো আমি নিজের হাতে মেরে ফেলেছি, তাহলে সে আসবে কি করে? তবে তাকে তো মারতেই হতো, না হলে রোশনিকে আমি ঘরে আনবো কি করে? রোশনিকে ঘরে না আনলে আমি যে আর পাচ্ছি না। তাই তো আমার অবচেতন মনে দিব্যার গলাটা জোরে টিপে ধরেছিলাম। কিন্তু এখন এ কি হচ্ছে? এমন সময় দিব্যার শেষ বেলাকার বিস্ফারিত চোখের দৃষ্টিটা মনে ভেসে উঠল। কি আশ্চর্য! স্টিয়ারিংয়ের সামনে যে পুতুলটা ঝুলছিল সেটাই হয়ে গেল দিব্যার মুখ। তার দৃষ্টি বিস্ফারিত, কিন্তু মুখে অদ্ভুত একটা হাসি। সে হাসি দেখে মনীষের প্রাণ ভয়ে উড়ে গেল। এ তো কোনো মানুষের হাসি নয়, দিব্যার তো নয়ই। পুতুলের জায়গায় দিব্যার মুখটা চোখের সামনে আস্তে আস্তে দুলতে লাগলো। মনীষ পাগলের মতো গাড়ির দরজা খুলে ছুটে গিয়ে ডিকি খুলে ফেলল। অবাক কাণ্ড! কি হলো বস্তাটা? মনীষ কি এবার পাগল হয়ে যাবে? গাড়ি চালিয়ে দিয়ে এলোমেলো উদ্দেশ্যহীনভাবে ঘুরতে ঘুরতে একসময় গঙ্গার ধারে এসে পৌঁছালো। গাড়ির দরজা খুলে নামতে গিয়ে দেখলো পাশের সিটেই রয়েছে বস্তাটা বসানো। বস্তাটা এখানে কে রাখলো? আমি আমি রাখলাম? আমি কখন রাখলাম? না, আমি তো রাখিনি। না, বলে স্টিয়ারিংয়ে মাথা ঠুকতে লাগলো। তারপর নেমে গিয়ে হিংস্র হয়ে বস্তাটাকে এক হ্যাঁচকায় তুলে নিয়ে জোরে ছুঁড়ে দিল প্রায় মাঝ গঙ্গায়। বস্তাটা বুড়বুড়ি কেটে কয়েক মুহূর্তে তলিয়ে গেল। মনীষ মাটির উপরে বসে পড়ল বিধ্বস্ত অবস্থায়। খানিক পরে উঠে গাড়িতে গিয়ে স্টিয়ারিংয়ে হাত দিতেই দেখে তার পাশের সিটেই বসে রয়েছে বস্তাটা। নিরুপায় হয়ে সে স্টিয়ারিংয়ে মাথা ঠুকতে লাগলো। রক্তাক্ত হয় সারা কপাল। দিব্যার গলার স্বর শোনা যায়, এবার তো বাড়ি চলো। গঙ্গায় ঘুরে বড্ড ভালো লেগেছে, গঙ্গার স্নান করে তো আরও ভালো লেগেছে। নাও নাও গাড়ি চালাও, এবার বাড়ি যেতে হবে না? মনীষ পুতুলের মতো গাড়ি চালাতে থাকে। কতক্ষণ গাড়ি চালিয়েছিল সে জানে না, তবে সারা রাতের পরে ব্রাহ্ম মুহূর্তে সে তার ফ্ল্যাটের গেটে এসে গাড়ি দাঁড় করালো।
কোনো রকমে গাড়িটাকে গ্যারেজ করে প্রায় টলতে টলতে সিঁড়ি দিয়ে উঠল। আশেপাশের কয়েকজন মনীষকে দেখে কেমন অবাক চোখে তাকিয়ে রইল। মনীষ যে নেশা করে সে ব্যাপারটা কেউ জানে না। নেশা না করেও তার টলটলয়মান অবস্থা দেখে ফ্ল্যাটের প্রত্যক্ষদর্শীরা অবাক হয়ে গেছে। মনীষের কানে মাঝে মাঝেই আসছে দিব্যার তীক্ষ্ণ হাসি। দু কানে হাত চাপা দিয়ে সে কোনো ক্রমে ঘরে ঢুকে জামা জুতো পরা অবস্থাতেই বিছানায় গড়িয়ে পড়ে। কখন যে সে ঘুমিয়ে গেল নিজেই জানতে পারল না। সকাল থেকে দুপুর গড়িয়ে গেল। জাগলো মনীষ তখন, যখন খিদেতে পেট চোঁচো করছে। নিজের দিকে তাকিয়ে অবাক, জামা জুতো সব পরে সে ঘুমিয়েছে। ঘড়ি দেখে অবাক, এখন বেলা ৩টে। তাড়াতাড়ি উঠে স্নানে যায়। বাথরুমে ঢুকে একটু পরেই চিৎকার করে, এত জল ঢালছ কেন? নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, কে তুমি? মনীষের নাক মুখ বন্ধ হয়ে আসে। শাওয়ার থেকে প্রচণ্ড জোরে তার মাথায় জল পড়ছে। ওটা কিছুতেই মনীষ বন্ধ করতে পারছে না। মনীষও শাওয়ার থেকে কিছুতেই সরে আসতে পারছে না। জলের তোড়ে মনীষ আছড়ে বাথরুমে পড়ে গেল। এবার শাওয়ারটা নিজে নিজেই বন্ধ হয়ে গেল। তখন মনীষ শাওয়ারের জলে বাথরুমের মেঝেতে ভাসছে। জলে নাকানি চোবানি খেতে খেতে মনীষ বাথরুম থেকে বেরিয়ে এলো। একে খিদে, তার উপরে বাথরুমের ওই ঘটনা তাকে যেমন আতঙ্কিত করে তুলল, তেমনি ক্লান্ত করে দিল। কিন্তু কি খাবে সে? খাবার তো কিছুই নেই। তাও রান্নাঘরে ঢুকে কিছু করা যায় কিনা দেখতে গেল। অবাক, ডাইনিং টেবিলে ভাত, ডাল, তরকারি, মাছ সব গুছিয়ে রাখা আছে। কে রান্না করলো? মনে মনে ভাবে। ভেসে এলো সেই হাসি, আমি আমি তোমার জন্য আর কে রান্না করবে? গলার স্বরটা যে দিব্যার, তা মনীষের চেয়ে কে আর ভালো বোঝে। আবার মনীষ ভীষণ ভয় পেয়ে যায়। দিব্যা তাড়া দেয়, যাও, তোমার জন্য কত কী রান্না করেছি। সঙ্গে সঙ্গে মনীষ পিঠে এক জোর ধাক্কা খেলো। ও খাওয়ার টেবিলের উপরে প্রায় হুমড়ি খেয়ে পড়ল। এখন মনীষের নিজের ইচ্ছা অনিচ্ছা কিছুই কাজ করছে না। পুতুলের মতো কেউ তাকে অলক্ষ্যে পরিচালনা করছে। মনীষের স্বাভাবিক চিন্তাভাবনা সব লোপ পেয়েছে। শুধু আতঙ্কগ্রস্ত হয়ে অলক্ষ্যের আদেশ পালন করছে। যাই হোক, খিদে তেষ্টা এখনও রয়েছে, তাই টেবিলে ঢাকা দেওয়া খাবারগুলো একে একে খুলল। খিদের জ্বালায় সে গপ গপ করে ডাল ভাত মেখে মুখে তুলতেই ডালের মধ্যে অসহ্য নুনে মুখ পুড়ে গেল। তরকারিতে এমন ঝাল যে তার মুখ দিয়ে লালা পড়তে আরম্ভ করলো। মাছের কাঁটা গলায় ফুটে গিয়ে ভীষণ যন্ত্রণা শুরু হলো। ভাত মুড়ি শেষে ওষুধ খেয়ে চোখের জলে নাকের জলে হয়ে তারপর অনেক কষ্টে কাঁটা নামায়। গোদের উপর বিষ ফোড়ার মতো মাঝে মাঝেই তীক্ষ্ণ হাসি তার অন্তরাত্মা নাড়িয়ে দিচ্ছে। সে হাসি কখনো দিব্যার মতো, কখনো আবার অন্য কেউ, অন্য কোনো মেয়ের। কোনো রকমে খাবার পাট শেষ হলে মনীষ দুহাত জড়ো করে বলে, আমায় ছেড়ে দাও, আমায় ক্ষমা করো, ভুল করেছি আমি, আমায় আর শাস্তি দিও না। এরই মধ্যে হতাশ হয়ে মনীষ ভাবে, দিব্যা আমায় শেষ করে দেবে, এখন শুধু খেলাচ্ছে। রোশনি, এ জন্মে তোমায় আমার কাছে আনা হলো না, আমায় মাপ করো। ভয়ানক ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে মনীষ। ঘুম ভাঙে গভীর রাতে। হঠাৎ শোনে রান্নাঘরে হুড়মুড়িয়ে সব বাসন পড়ে যাচ্ছে। ও ছুটে রান্নাঘরে যায়, দেখে বাসনগুলো মেঝেতে গড়াগড়ি খাচ্ছে। বাসনগুলো খানিক তোলার পরেই শুনল ঘরের মধ্যে থেকে হঠাৎ একটা বিকট আওয়াজ। দৌড়ে গিয়ে দেখল কি ভয়ঙ্কর ঘরের অবস্থা। ট্রাঙ্ক সুটকেস সব একে একে পড়ছে ওপর থেকে নিচে। সেগুলো খুলে গিয়ে সারা ঘর জিনিসে ছড়াছড়ি। জলের আওয়াজ পেয়ে বাথরুমে ছুটে গেল। দেখলো বাথরুমের সব কলগুলো খোলা, জল পড়ছে সবেগে। কলগুলো সবে বন্ধ করেছে। ড্রয়িং রুম থেকে নানান ভীষণ রকমের আওয়াজ ভেসে এলো। সে ছুটে ড্রয়িং রুমে এসে দেখলো সোফা, চেয়ার, টেবিল, সোফা কাম বেড সব নিজে নিজে সারা ঘর ঘুরে বেড়াচ্ছে। কেউ যেন তাদের টেনে এখান থেকে ওখানে নিয়ে চলেছে, তারই শব্দ। শব্দে তার কান ফেটে যাচ্ছে। তারই মধ্যে হাড় কাঁপানো কয়েকটি মেয়ের সম্মিলিত হাসি শুনতে পেল। দেখলো খোলা জানলায় জনা তিনেক মেয়ের মুখ, তার মধ্যে একজন দিব্যা। মনীষ দেখলো জানলাটার গ্রিলগুলো সরে গেল আপনা আপনি। ঘরে ঢুকেই দিব্যা দুহাত ছড়িয়ে হেসে গড়িয়ে পড়ল, জানো মনীষ, এরা আমার সহেলি, ফুলমতি আর মিনু। এরা এখানেই থাকে। এই ফুলমতির বাড়ি তো এখানেই ছিল, মিনু ওর সঙ্গে থাকতো।
কিন্তু খারাপ লোকেরা ওদের মেরে দিল, তাই ওরা এই ফ্ল্যাটের নিচেই থাকে। জানো, এখন ওরা আমার খুব বন্ধু। বলতে বলতে ওদের তিনজনের মুখ বিভৎস হয়ে উঠতে লাগলো। মনীষের দিকে ওদের দুটো করে গজালো বড় বড় দাঁত এগিয়ে আসতে লাগলো। মনীষ চিৎকার করে উঠল, পালাতে গিয়ে পড়ে গেল। তিনজনের 6টা পা দিয়ে মনীষকে চিৎ করে শুইয়ে দিল। ওই গজালো দাঁতগুলো মনীষের বুকে, পেটে, সারা শরীরে তীরের মতো ঢুকে গেল। রক্তের স্রোত সেই দাঁত বেয়ে মনীষের শরীর থেকে ওই তিনজনের মুখে যেতে লাগলো অতি সহজে। খানিক পরে মনীষের সারা শরীর রক্তশূন্য হয়ে ছিবড়ের মতো শুকনো হয়ে গেল। তারা আবার জানলা দিয়ে অনায়াসে বেরিয়ে গেল, তৃপ্ত মনে, রক্ত মাখা মুখে। নিষ্প্রাণ নিরক্ত দেহে মনীষ পড়ে রইল ঘরের মেঝেতে। মনীষকে দেখে সবাই আতঙ্কিত। বন্ধুরা, তোমাদের যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করো, পাশে থেকো। তোমরা খুব ভালো থেকো, সাবধানে থেকো। আবার আসবো 3য় পর্ব নিয়ে তোমাদের সামনে। তোমরা সবাই খুব ভালো থেকো। আল্লাহ হাফেজ।